বিশ্বজুড়ে বেজে গেছে যুদ্ধের দামামা। অনেকেই আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার। ইতিমধ্যেই শোনা যাচ্ছে ইরানকে শিক্ষা দিতে আমেরিকা ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে আরব দেশগুলি। এমনটাই জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সত্যি কি তাই, নাকি ইরানের রণনীতিতে ভয় পাচ্ছে আমেরিকা? লম্বা লড়াইয়ে এগিয়ে নাকি রয়েছে ইরান? এই আবহে সংঘাত চলছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও। আর এরই মধ্যে আবার পাক প্রেসিডেন্টের দাবি পাকিস্তানের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। এই খবর কি সত্যি, নাকি এই অস্থির পরিস্থিতিতে ভারতের স্থিতিশীলতাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। গোটা পশ্চিম এশিয়া জুড়ে এখন যুদ্ধের ঘনঘটা। আপনারা জানেন যে গত শনিবার থেকে যুদ্ধের সূত্রপাত হয়ে গেছে। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েলের যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। আর এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর আরও উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। ইসরায়েল সহ যে সমস্ত দেশে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গায় বহুমুখী হামলা শুরু করেছে ইরান। তালিকায় রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, বাহরিন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডন। এই খবর এর আগে বিস্তারিত জানিয়েছি আপনাদেরকে এই এডিটরস ডায়েরির একটি এপিসোড। আপনাদের এটাও জানিয়েছি যে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননও। যুদ্ধ পরিস্থিতির মাঝেই লেবানন থেকে ইসরায়েলের হামলা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা করছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন তাদের খতম তালিকায় রয়েছে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। একই সঙ্গে জানিয়েছেন খুব শীঘ্রই তাকে নিকেশ করা হবে। পাশাপাশি ইরানকে হুঁশিয়ারি দিয়ে তার বার্তা, যে বা যারা খামেনির পথ অনুসরণ করবে তাদের একই পরিণতি হবে। শীঘ্রই নিজেকে মন্দ অক্ষের অন্য নেতাদের সঙ্গে নরকে দেখতে পাবে, নরকে ঠাঁই হবে। আর এই মঙ্গলবারই ইরানের রাজধানী তেহরানে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের রাজধানী বেইরুটেও পরপর গোলাবর্ষণ করেছে ইহুদি সেনা। যদিও হামলার পাল্টা জবাবও আবার দিয়েছে ইরান। এসবের মাঝেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমেরিকার কাছে সীমাহীন অস্ত্রের মজুত রয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাত জারি রাখতে তারা সক্ষম। অর্থাৎ এই সংঘাত যে এখনই থামছে না সেটা একরকম পরিষ্কার। আর এই আবহে ইরান দাবি করেছে তাদের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এই হামলা চালানোর প্রমাণ না মিললেও তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক পরমাণু সংস্থা। আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি তিনি জানিয়েছেন তাদের কাছে কোনো পারমাণবিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত নেই। তারা এখনো পর্যন্ত ইরানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি, তবে চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সাড়া নাকি ইরানের তরফ থেকেও পাওয়া যায়নি। সত্যিই যদি তেজস্ক্রিয়তা ছড়ায় তাহলে চরম বিপদের মুখে রয়েছে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে নাকি? পশ্চিম এশিয়ার আকাশ বাতাস বিষিয়ে যাবে না তো? এমনটা হলে তার প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু ভারতেও রয়েছে। যাই হোক, এই আমেরিকার হামলার পাল্টা জবাবে এর আগেও কার্যত গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। ফলে এই যুদ্ধের বিস্তার যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে পশ্চিম এশিয়ার 10টি দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে তা আরও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই আবহে হরমুজ প্রণালীকে আবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে ইরান। আপনাদের এর আগে একটি এডিটরস ডায়েরির এপিসোডে জানিয়েছিলাম যে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইরান এই হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। কারণ আপনাদেরকে এটাও সে সময় জানিয়েছিলাম যে বিশ্বব্যাপী যত তেল আমদানি রপ্তানি হয় তার প্রায় 20% যায় এই হরমুজ প্রণালী দিয়ে। আর এই প্রণালী বিশ্বের ব্যস্ততম তেলবাহী রুট, যার মাধ্যমে প্রতিদিন প্রায় 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল তেল এবং জ্বালানি পরিবাহিত হয়। আর এই সরু সমুদ্র পথেই সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতন তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে। ফলে এই জলপথ স্তব্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তীব্র হয়ে যায়।
আর আমাদের সেই আশঙ্কাকেই কিন্তু সত্যি করে ইতিমধ্যেই এই জলপথকে অবরুদ্ধ করে দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী হয়ে কেউ যাতায়াত করার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। ইরানের হুমকির জেরে বর্তমানে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে এই প্রণালীর দুই পারে দাঁড়িয়ে রয়েছে প্রায় 700টি ট্যাঙ্কার। বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই এই সংঘর্ষ দীর্ঘদিন ধরে চললে সমস্যা তৈরি হতে পারে ভারতেরও, কারণ ভারতের আমদানি করা 50% তেল ওই হরমুজ প্রণালী হয়েই কিন্তু আসে। অন্যদিকে পশ্চিম এশিয়ায় আরও বাহিনী পাঠাচ্ছে আমেরিকা। আবার মঙ্গলবার সৌদি আরবের এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে যে রিয়াদের মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আছড়ে পড়েছে। সেই শুনে ট্রাম্প আবার হুঁশিয়ারি দিয়েছেন এই হামলার যোগ্য জবাব পাবে ইরান। আবার নেতানিয়াহু বলেছেন তারা দীর্ঘ অন্তহীন লড়াই চান না, দ্রুত এবং চূড়ান্ত কোনো পদক্ষেপ করতে চান। সব মিলিয়ে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ঠিক এই আবহে ইরানকে একঘরে করতে জোট বাঁধতে চাইছে একাধিক দেশ, বিশেষত ওই আরব কান্ট্রিগুলো। যদি এই দাবি অবশ্য করছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। মার্কিন প্রেসিডেন্টের দাবি বাহরাইন, জর্ডন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির একাধিক স্থানে হামলা চালিয়েছে ইরান। তেহরানের এহেন আচরণে ক্ষুব্ধ আরব দেশগুলো আমাদের সঙ্গে অর্থাৎ আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে। তারাও এই অভিযানে সামিল হতে চাইছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখনই এই দেশগুলো ইরানের বিরুদ্ধে চরম কোনো পদক্ষেপ করতে নারাজ। তাহলে কিসের ভিত্তিতে এই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট? নাকি তিনি বদলে ফেলতে চাইছেন যুদ্ধের কৌশলটাই? কারণ দিন কয়েক আগেই শনিবার দিনই ইরানে মার্কিন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন সেনাবাহিনী পাঠাতে তার কোনো দ্বিধা নেই, ইরানকে থামাতে সময় মতন সেনাবাহিনী মাঠে নামবে। আবার রিয়াদের মার্কিন দূতাবাসে হামলার পরেই তিনি জানান এখনই স্থলবাহিনী পাঠানোর প্রয়োজনীয়তা দেখছি না। কেন হঠাৎ ট্রাম্পের এই সুর বদল? তাহলে কি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে অপারেশন এপিক ফিউরি নিয়ে কোনো গোপন ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট? নাকি ইরানের রণনীতি দেখে কিছুটা হলেও চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণটা কি ইরানের রণনীতি? দেখুন, সামরিক বিশেষজ্ঞদের অনেকেই কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি দেখে মনে করছেন ইরান এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরান চাইছে পশ্চিম এশিয়ায় দীর্ঘদিন ধরে অস্থিরতা বজায় থাক, কারণ এমনটা হলে ব্যবসা বাণিজ্য অতলে তলিয়ে যাবে। ফলে আমেরিকা আর ইসরায়েলের ওপর চাপ বাড়াবে তাদেরই মিত্র রাষ্ট্রগুলো। বিশেষজ্ঞদের মতে এই বিষয়টিকে উস্কে দেবার জন্যই বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের মতন আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোকে নিশানা করছে ইরান। আর এখানেই আরও একটি খেলা খেলছে ইরান। সস্তা আঘাত করে শেষ করে দিতে চাইছে দামি প্রতিরক্ষা ব্যবস্থা। বুঝলেন না তো? দেখুন, গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছিল ইরান, কিন্তু সেগুলো অধিকাংশই প্রতিহত করে দেয় ইহুদি সেনারা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই অর্থে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই এবার তারা অতীত থেকে শিক্ষা নিয়ে পাল্টে ফেলেছে তাদের রণকৌশল। তারা এখন হামলায় যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তার বেশিরভাগই বহু পুরনো বা তুলনায় সস্তা। আর এই সমস্ত অস্ত্র আটকাতে অত্যাধুনিক প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে আমেরিকা। যেমন ইরান বহু বছর ধরেই শাহেদ সিরিজের ড্রোন বানাচ্ছে, যেগুলো খুব সস্তা, সহজেই বানানো যায়, আর এগুলো একবার আঘাত করে নিজেই ধ্বংস হয়ে যায়। ফলে একসঙ্গে শত শত এই ড্রোন ছুড়লে প্রতিরক্ষা ব্যবস্থা পিছু হটতে কিন্তু বাধ্য। আর সবচেয়ে বড় বিষয়, এই ড্রোনগুলোকে আটকাতে যে প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন তার খরচ কয়েক গুণ বেশি। তাই ইরান কম খরচে ড্রোন নিক্ষেপ করলেও প্রতিপক্ষকে প্রতিটা ড্রোন থামাতে অনেক ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি ইরানের অস্ত্র ভাণ্ডারে এখনও অন্তত 2500 অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যা পরবর্তীকালে ব্যবহার করার জন্য ভেবে রেখেছে তেহরান। এছাড়াও ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের সর্বাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং বিস্তৃত এলাকায় আঘাত হানতে সক্ষম।
যদিও ট্রাম্প এই দাবিকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন ইরানের এই মিসাইল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছতে পারবে না। এছাড়াও ইরানের কাছে রয়েছে ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্রের মধ্যে জুলফাকার কিয়াম-1 এবং পুরনো সাহাব 1 এবং সাহাব 2, রয়েছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাস্ট পাঞ্চ, রেঞ্জ প্রায় 150 থেকে 800 কিলোমিটার। এছাড়াও ইরানের হাতে রয়েছে 1500 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেইখিন সাহাব 3, এমাদ, গাদর-1, খোররামশার রূপ এবং সেইজিলের মতন সিস্টেম। এছাড়াও রয়েছে সৌমার, ইয়া আলী, কুদুস রূপ, হোভেইজেই এবং পাভে ও রাদের মতন যুদ্ধজাহাজ ধ্বংসকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র। আর এই সৌমারের রেঞ্জ হলো 2500 কিলোমিটার। ফলে অনেকেই মনে করছেন ইরানের রণকৌশল থমকে দেবে আমেরিকাকে। যদিও বিশেষজ্ঞদের মতে ইরান শেষমেশ আর্থিক এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়বে। এর অন্যতম কারণ ইউনাইটেড স্টেটস এবার ইরানের ড্রোন কৌশলকে নিজেদের পক্ষে ব্যবহার করছে, বদলাচ্ছে রণনীতিও। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের অস্ত্রের ভান্ডার অক্ষত রেখে লাভ হবে না যদি মিসাইল লঞ্চারই শত্রুপক্ষ ধ্বংস করে দেয়। আমেরিকা এবং ইসরায়েলও সেই চেষ্টা করছে। আবার বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে পশ্চিম এশিয়ায় আমেরিকার অস্ত্র ভান্ডারে স্বাভাবিকভাবেই টান পড়বে। আর চীন রাশিয়ার সঙ্গে যদি কখনো সংঘাত বাঁধে, তা মোকাবেলার জন্য এতদিন ধরে আমেরিকা অস্ত্র ভান্ডার পরিপূর্ণ করে রেখেছিল। ফলে ধীরে ধীরে তা খালি হয়ে গেলে ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে এই যুদ্ধের সমাপ্তি এখন কিন্তু সময়ের হাতে। আর আগেই আপনাদেরকে জানিয়েছি যে এই আবহে আবার সংঘাত চলছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও। দুটি দেশই হিসেব মতো ভারতের প্রতিবেশী। এবার সেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দাবি করেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নাকি নিচ্ছে ভারত। এ খবর কি সত্যি, নাকি এই অস্থির পরিস্থিতিতে ভারতের স্থিতিশীলতাকে ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্র? সোমবার পাক সংসদে ভাষণের সময় জারদারি এমন দাবিটি করেছেন। বিরোধী দল তেহরিকে ইনসাফের প্রবল বিক্ষোভের মধ্যে পাক সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবার সময় জারদারি বলেছেন, ভারতের নেতারা বলছেন যে তারা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আঞ্চলিক শান্তির আজীবন সমর্থক হিসেবে আমি এটা কখনোই সুপারিশ করব না। ভারতের প্রতি আমার বার্তা হলো, যুদ্ধের মঞ্চ থেকে অনেক অর্থবহ হবে আলোচনার টেবিলে বসা, কারণ আঞ্চলিক নিরাপত্তার জন্য এটাই একমাত্র পথ। একই সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিতের সমালোচনা করে জারদারি আবার জানিয়েছেন, ভারত সরকার সিন্ধু জলপ্রবাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বক্তৃতায় নিজেকে শান্তি দূত হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছেন পাক প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের যুদ্ধ তো হচ্ছে আফগানিস্তানের সঙ্গে, তাহলে হঠাৎ এখানে ভারত কিভাবে ঢুকে পড়ল? কাবুলের সঙ্গে সংঘাত চলার সময় ইসলামাবাদ কেন ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করছে? কারণ নয়াদিল্লির তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু কিচ্ছু জানানো হয়নি। তাহলে পাকিস্তানের এই ভারত ভীতি কিসের? নাকি চোরের মন পুলিশ পুলিশ করছে? নাকি এই অস্থির পরিস্থিতিতে ভারতের স্থিতিশীলতাকে ভেঙে দেওয়ার একটা গোপন ষড়যন্ত্র চলছে? কারণ যখন একদিকে পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের সঙ্গে সংঘাতে ব্যস্ত, তখন হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অভিযোগ সামনে আনা নিছক আবেগের বহিঃপ্রকাশ নাও হতে পারে। এটা হতে পারে কৌশলগত বার্তা। ইতিহাস বলছে, অভ্যন্তরীণ চাপ বাড়লে ইসলামাবাদ বহুবারই নয়াদিল্লিকে আলোচনার কেন্দ্রে টেনে এনে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেবার চেষ্টা করেছে। আর আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতেও পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্ত সন্ত্রাসের চাপে রয়েছে। এই আবহে ভারতের নাম উচ্চারণ করলে পাক সংসদের ভেতরেও বিরোধিতা বেশ কিছুটা চাপা পড়ে যায়। অন্যদিকে নয়াদিল্লি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দেয়নি, বরং সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে কৌশলগত সতর্কতা বজায় রাখলেও সরাসরি সংঘাত এড়ানোর পথেই হাঁটছে দিল্লি। ফলে প্রশ্ন উঠছে, পাকিস্তানের এই নাটকীয়তা কি আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের কৌশল, নাকি পশ্চিম এশিয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতিকে সামনে রেখে দক্ষিণ এশিয়াতেও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রচেষ্টা? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যখন ইরান ইসরায়েল সংঘাত এবং মার্কিন অবস্থান গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, তখন পাকিস্তান চাইছে নিজেকে আঞ্চলিক সমীকরণে কিছুটা প্রাসঙ্গিক রাখতে।
একই সঙ্গে সিন্ধু জলচুক্তি প্রসঙ্গ তুলে আবেগঘন পরিবেশ তৈরি করা ওই অভ্যন্তরীণ রাজনীতির অংশ হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে যুদ্ধের দামামা যতই জোরে বাজুক, কূটনৈতিক বার্তা এবং রাজনৈতিক অবস্থানকে বাস্তব সামরিক পদক্ষেপের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু সেটা ভুল হবে। আর বিশ্বজুড়ে এই অস্থির প্রেক্ষাপটে ঠান্ডা মাথায় স্থিতিশীলতা বজায় রাখাই সবচেয়ে বড় শক্তি। এখন সেই পরীক্ষার মুখেই দাঁড়িয়ে রয়েছে ভারত। আগামীতে ভারতের অবস্থান কোন দিকে যায়, আদৌ যুদ্ধের আঁচ গায়ে লাগে কিনা, সেদিকেই নজর থাকবে। আজ এ পর্যন্তই। নমস্কার।